ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। প্রথমেই সকলকে জানাই হ্যাপি হোলি। আমরা যখন হোলি নিয়ে নিশ্চিন্তে এনজয় করছি, তখন পৃথিবীর অন্য প্রান্তে মানুষ যুদ্ধে মারা যাচ্ছে। যে কোনো পরিস্থিতিতেই হোক, যুদ্ধ কখনো কাম্য নয়, যুদ্ধ শুধু ধ্বংসই ডেকে আনে। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে আজ আমরা যুদ্ধ পরিস্থিতি ও আমাদের শেয়ার মার্কেটে এর কী প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আলোচনা করব। দেখা যাক এবার যুদ্ধের কী পরিস্থিতি। ইরান ও ইসরায়েল ও আমেরিকার যুদ্ধের পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে। এখন প্রথমে যেটা শুরু হয়েছিল, এখন তার থেকে আরও খারাপের দিকে এগোচ্ছে। প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছিলাম। এটার পরে ভাবা গিয়েছিল হয়তো যুদ্ধ হয়তো একটু স্বাভাবিক দিকেতে যাবে বা যুদ্ধ হয়তো থেমে যাবে এবারে। কিন্তু বর্তমানে পরিস্থিতি ইরান জানিয়েই দিয়েছে যে তারা কোনো রকম আলোচনায় যাবে না, তারা তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নেবেই। এর ফলে ইরানের কী কী পদক্ষেপ নিতে পারে সেটা আমরা আবার একটু দেখব। ইরান অলরেডি তাদের প্রতিশোধমূলক হামলা হিসেবে ইসরায়েলের জানি আমরা অ্যাটাক করেছে, তেল আভিভে অ্যাটাক করেছে এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রীর দপ্তর আছে সেখানেও অ্যাটাক করেছে। আমেরিকার নানান সেনাঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে। আরও ভয়াবহ হয়েছে কেন না, ইরানের এই যুদ্ধে ইরানের সঙ্গে হামাস, হিজবুল্লাহ এবং হৌতিস যে জঙ্গি গোষ্ঠী বা ওদের যে গোষ্ঠী আছে, এই গোষ্ঠীগুলো যোগ দিয়েছে। তারা এই যুদ্ধে সাপোর্ট দেওয়ার জন্য কি হয়েছে না, এই যুদ্ধটাকে আরও বেশি ইরান লঙ্গার করতে পারছে প্রসেসটাকে। এর সঙ্গে আরও একটা বড় সাপোর্ট ইরানের কাছে এসছে, যে চায়নার সাপোর্ট। চায়নাও আজকে জানিয়েছে যে তারা ইরানের যুদ্ধকে সম্পূর্ণভাবে সমর্থন করছে এবং তারা সব রকমের টেকনিক্যাল সাপোর্ট দেবে এবং প্রয়োজন পড়লে তারা সামরিক সাহায্যও করবে। অপরদিকেতে আমরা যদি দেখি, ইউএসএও চাইছে ন্যাটো কান্ট্রিগুলো ওই যুদ্ধে যাতে জয়েন হয়। তারাও ন্যাটো কান্ট্রিকে আবেদন জানিয়েছে তারাও এই যাতে যুদ্ধে ইউএসএর সঙ্গে জয়েন হয়। এবার আমরা ইরানের সামরিক ক্ষমতার দিকটা একটু দেখে নেব, যে ইরানের প্রধান 4টি সামরিক ক্ষমতা আছে। কি কি না, ইরানের প্রধান ক্ষমতা 1 নম্বরে যদি বলতে হয়, তাহলে বিশাল মিসাইল ভান্ডার আছে ইরানের কাছে এখনও পর্যন্ত, যার বেশিরভাগটাইও ইউজ করেনি। ইরান খুবই অল্প পাল্লার বা অল্প রেঞ্জের যে মিসাইল সেগুলো এখনও পর্যন্ত ইউজ করেছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বহুমুখী মিসাইল ভান্ডার রয়েছে ইরানের কাছে। আর কি দীর্ঘ পাল্লার মিসাইল আছে ইরানের কাছে, এগুলো প্রায় 2000 থেকে 2500 কিমি পর্যন্ত যেতে পারে। ফলে ইসরায়েলের উপসাগরীয় অঞ্চলে যে কোনো মার্কিন ঘাঁটি সরাসরি আক্রান্ত হতে পারে। ডাইরেক্ট হয়তো ইউএসএতে অ্যাটাক করতে পারবে না, কিন্তু ইসরায়েলের বা মধ্যপ্রাচ্যে মিডল ইস্টে যেসব আমেরিকান ঘাঁটি আছে সেগুলোতে অ্যাটাক করতে পারবে। আর কি আছে, স্বল্প মধ্যপাল্লার মিসাইল আছে, যার মধ্যে ফাতাহ, জলফাগার, সাহাব-3 এইসব মিসাইলগুলো খুব কম সময়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। যার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফাতাহ মিসাইল। এই মিসাইল ইরান এর আগেও ইউজ করে। এটা হাইপারসনিক মিসাইল, এটা খুব ফাস্ট আর কি টার্গেটে গিয়ে হিট করতে পারে। এটা দিয়ে এর আগেও ইরান অনেকবার হামলা চালিয়েছে। এই সেই ফাতেহা মিসাইল যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই মিসাইলটা ইরানের ভান্ডারে এখনও পর্যন্ত আছে। এখনও পর্যন্ত এই মিসাইল ইউজই করেনি। আর কি ইরানের কাছে সেকেন্ড পাওয়ার কি আছে না, ক্রুজ মিসাইল ও ড্রোন আছে। ক্রুজ মিসাইল কিনা সুমার মডেলের ক্রুজ মিসাইলগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে যায়, ফলে রাডারে এগুলো ধরা পড়ে না। এগুলোর পাল্লা প্রায় 2500 কিলোমিটার। রাডার আমরা জানি, রাডার মাটিতে বসানো থাকে, হালকা একটা অ্যাঙ্গেলে ও একটা তরঙ্গ ছুঁড়ে বাতাসের মধ্যে দিয়ে যায়। সেই তরঙ্গটা কোনো মিসাইল বা কোনো জিনিসে যেটা ধেয়ে আসছে ওদিকে, সেটা ধাক্কা খেয়ে আবার রাডারে ফিরে আসে, তখন জানতে পারে। কিন্তু এই ক্রুজ মিসাইল কী করে, মাটির এত কাছ দিয়ে উড়ে যায় যে ওই মিসাইলগুলো রাডারের আওতার মধ্যে আসে না, ওর ওপর দিয়ে রাডারের যে তরঙ্গ সেটা বেরিয়ে যায়। যার ফলে এই মিসাইলগুলো রাডারে ধরা পড়ে না, ডাইরেক্ট গিয়ে এটা একদম টার্গেটে হিট করে। আর ড্রোন, ইরানের সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোন ব্যবহার করে। ড্রোনের ঝাঁক পাঠিয়ে তারা প্রতিপক্ষের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত বা অকেজো করে দিতে পারে। প্রচুর ড্রোন হয়তো ইরান পাঠিয়ে দিল একসঙ্গে, যার ফলে কী হলো, সেই ড্রোনগুলোকে অন্যান্য যে মিসাইল, অ্যান্টি মিসাইল সিস্টেম যে আছে সেগুলো আটকাতে ব্যস্ত হয়ে পড়লো। তারপরে কী করলো, তারপরে বড় মিসাইল পাঠালো। তো ওই ড্রোনের ঝাঁক ড্রোনের ঝাঁকের যে এটা মিসাইল ড্রোনগুলো সেগুলোকে আটকাতে এখন ব্যস্ত থাকবে অন্য মিসাইলগুলো, তখন কী হবে, বড় মিসাইল গিয়ে টার্গেটে হিট করে দেবে। এই যে এরকম আমেরিকার থেকেও মানে খুব কম টাকায় এবং খুব উন্নত মানের ড্রোন ইরানের কাছে আছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি না, 3 নাম্বার শক্তি ইরানের কাছে আছে ভূগর্ভস্থ মিসাইল সিটি। ইরান গত কয়েক বছরে মাটির গভীরে অসংখ্য টানেল আর সুরক্ষিত ঘাঁটি তৈরি করে রেখেছে। এর ফলে প্রথম দফার হামলা ইরানের শক্তি পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। প্রথম দফা আমেরিকা আচমকা হামলা করেছিল, তাতে ইরানের যে ধ্বংস হওয়ার হয়েছে। এবারেরা ওই ভূগর্ভস্থ মিসাইল প্রতিরোধক যে সিটি সেটা ইউজ করছে।
যা যুদ্ধকে, এর ফলে কি হচ্ছে, যুদ্ধটা আরও লঙ্গার করতে পারবে ওরা। আর কৌশলগত জলপথ, হরমুজ প্রণালী, আমরা বেশ কয়েকদিন থেকেই ভিডিওতে এটা আলোচনা করছি। ইরানের সঙ্গে যুদ্ধ মানেই এই পথটা এসে পড়ে, হরমুজ প্রণালী। কারণ আমরা জানি পুরো পৃথিবীর ম্যাক্সিমাম যে অয়েল সাপ্লাই, প্রায় 80% অয়েল সাপ্লাই এখান দিয়েই হয়। যদি আমরা ইরানের ম্যাপটা একবার দেখি, এই জায়গাটা হচ্ছে হরমুজ প্রণালী। এইখান দিয়ে কি হয়, এখান দিয়ে ম্যাক্সিমাম জাহাজ সব অয়েল নিয়ে এই জায়গাটা দিয়েই পাস করে। ইরান কি করেছে, হরমুজ প্রণালীটাকে বন্ধ করে দিয়েছে এখন। এটা একটা কৌশলগত জলপথ। এই প্রণালীটাকে ইরান কি করে, অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ইউজ করে। ড্রোন ব্যবহার করে এই রুটে বিশৃঙ্খলা তৈরি করা সম্ভব। এবং ইতিমধ্যেই ডেনিশ শিপিং কোম্পানি মার্কস এই পথে জাহাজ চলাচল স্থগিত রেখে দিয়েছে। এই পথ দিয়ে এখন যেই জাহাজ নিয়ে যেতে যাচ্ছে এই পথটা দিয়ে, তারই কি একটা ভয় থাকছে, ইরানের দিক থেকে হয়তো কোনো অ্যাটাক আসবে আর সেই জাহাজটা ধ্বংস করে দেবে। ইরান বলেছে যে ওখান দিয়ে যে জাহাজ নিয়ে যাবে আমি তার জাহাজ জ্বালিয়ে দেবো। এবারে নিশ্চয়ই কেউ ওখান দিয়ে রিস্ক নিয়ে জাহাজ যাবে না, যার ফলে কি হচ্ছে না, পুরো পৃথিবীতেই একটা তেলের সংকট দেখা দিতে পারে। আমাদের ভারতের কাছে এখনো পর্যন্ত 2 সপ্তাহের তেল আছে মজুত করা। এবারে এই তেলটা যতদিন আছে তার মধ্যে যদি পুরো সব ঝামেলা মিটিয়ে যায় তো ঠিক আছে, এর মধ্যে যদি না মেটে তাহলে কিন্তু ভারতেও একটা তেলের দামের ওপরের দিকে যাওয়া অথবা একটা তেলের সংকট দেখা দিতে পারে। ইরান এখন কি করছে বর্তমানে, ইরাক, কুয়েত, বাহারিন, সৌদি আরবিয়া, কাতার, ইউএই, এইসব জায়গাতে যে বেসগুলো আছে আমেরিকার, সেগুলোতে ডাইরেক্ট অ্যাটাক করছে একদম। সেই বেসে ডাইরেক্ট মিসাইল হামলা করছে, যার ফলে কি হচ্ছে, পরিস্থিতিটা এখন খুবই ভয়াবহ দিকে আছে। সুতরাং এ থেকেই বোঝা যাচ্ছে যে ইরান মোটেও এই সংঘাতকে কেবল একটি ছোট অভিযান হিসেবে দেখছে না। ইরান কি করতে চাইছে, ইরান এটাকে অনেক বড় একটা যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে। আর হিজবুল্লাহ, হামাস, হইতি, এদের মতো যেসব গোষ্ঠীগুলো আছে তার সাপোর্টও পাচ্ছে। চীনের দিক থেকেও সাপোর্ট দেওয়ার একটা বার্তা পেয়েছে ইরান, যার ফলে আমেরিকা যত সহজ ভেবেছিল যে ইরানে গিয়ে অ্যাটাক করব, ইরানের যে সুপ্রিম লিডার আছে তাকে মেরে দেবো, দিলে বোধহয় ইরান আমাদের সঙ্গে আলোচনায় রাজি হয়ে যাবে, সেটা কিন্তু হতে দেখতে পাওয়া যাচ্ছে না। তার ফলে তারা কি করছে, আমেরিকাও আরও বেশি পরিমাণে রিটালিয়েট করতে চাইছে, ইরানিদের উপরে আরও বেশি বেশি করে টার্গেট করতে চাইছে, যাতে ম্যাক্সিমাম ইরানির যাতে মৃত্যু হয়। ইরানও উল্টো দিক থেকে করছে, ইরান টার্গেট করছে এমন এমন জিনিস যাতে আমেরিকার কি হয়, অর্থনৈতিক ক্ষতিটা বেশি হয়। আজকেই আর একটা খবর পাওয়া গেছে, একটা ইউএসের বিখ্যাত এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা হচ্ছে নাম আব্রাহাম লিঙ্কন, এই এয়ারক্রাফট ক্যারিয়ারটা নিয়ে আমেরিকার যথেষ্ট পরিমাণেই একটা কি বলা যায়, একটা গর্বের বিষয় যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটায় কখনো কেউ অ্যাটাক করতে পারে না। কিন্তু ইরান এটা করে দেখিয়েছে আজকে, ব্যালিস্টিক মিসাইল দিয়ে এর উপরে অ্যাটাক করে দেখিয়েছে। কারণ যখন কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার যায় তার চারপাশ দিয়ে আরও অনেক রকমের নৌসেনার আরও অনেক রকমের বাহিনী আর কি এই এয়ারক্রাফট ক্যারিয়ারটায় গার্ড দেয়, যাতে তার উপরে কোনো না কোনো অ্যাটাক হয়, কখনোই যাতে কোনো না কোনো অ্যাটাক আসতে পারে। কিন্তু আজকে ইরানের মিসাইল গিয়ে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটা, আব্রাহাম লিঙ্কন নামের যে এয়ারক্রাফট ক্যারিয়ারটা, সেই এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে আঘাত আনতে পেরেছে তার উপরে। এটা আমেরিকার ক্ষেত্রে একটা বড় অস্বস্তিরও কারণ হয়ে পড়েছে। এছাড়া প্রায় আমেরিকার 80% মানুষ এই যুদ্ধের বিরোধিতা করছে। তার ফলে আমেরিকার প্রশাসনও যত দ্রুত সম্ভব চাইছে এই যুদ্ধটা শেষ করতে, কারণ তারা যত লম্বা টেনে নিয়ে যাবে। এর আগেও আমেরিকা একবার মিডল ইস্টে এরকম গালফ কান্ট্রির সঙ্গে যুদ্ধ করতে গেছিলো, তো অনেকটা লম্বা যুদ্ধটা চলেছিল, তাতে আমেরিকাতে কী হয়েছিল, রিসেশন এসে গেছিলো। এবারেতেও লম্বা যদি টানে তো রিসেশন এসে যাওয়ার চান্স আছে, যে সাধারণত 2 সপ্তাহের মধ্যে যদি যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে রিসেশন আসার চান্স নেই। আজকে 4 দিন হচ্ছে, দেখা যাক কবে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। আমেরিকাও চাইবে না এই যুদ্ধটাকে লম্বা টানতে। তো এবারে আমেরিকা চাইছে তাদের বিধ্বংসী যে অস্ত্র আছে ভ্যাকুয়াম বোম, তার ইউজ করতে পারে। তারা জানিয়ে দিয়েছে, যেটা কি করে, ভ্যাকুয়াম বোম যদি কোনো জায়গার উপরে ফেলা হয় তাহলে কি হয়, সেই জায়গার যত অক্সিজেন আছে পুরো অক্সিজেনটা কি হয়, অক্সিজেনটা সাক করে নেয় সেই জায়গা থেকে, যার ফলে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি হয় সেখানে মানুষ নিঃশ্বাস নিতে না পেরে বা দম আটকে মানুষ মারা যায় সেখানে। তো আমেরিকায় ভয়াবহ অস্ত্র ব্যবহার করার কথা ভাবছে ইরানের পক্ষে, এটা খুবই ক্ষতিকারক ব্যাপার হবে এবং এই যুদ্ধকে আরও খারাপ দিকে নিয়ে যাবে। ইরানকে আমেরিকা ভেবেছিল একদম কোণঠাসা হয়ে যাবে, কিন্তু সেটা করতে পারছে না এখনও। ইরান যদি কখনো কোণঠাসা হয়ে যায় তাহলে হয়তো ইরান যত তেলের খনি আছে তেলের খনিতে অ্যাটাক করে হয়তো মিসাইল হামলা করবে বা ড্রোন হামলা করবে, করে তেলের খনিগুলোকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবে, যার ফলে কী হবে,
তেলের খনিতে যদি কখনো আগুন লেগে যায় সেটা নিভতে প্রায় কয়েক বছর টাইম লেগে যায়। তো তখন তেলের দাম আকাশছোঁয়া হয়ে যাবে, যার ফলে এর জন্য যে তৈলজাত যেসব জিনিসগুলো আছে সেগুলোর দাম উত্তরোত্তর বাড়তে থাকবে। আর আমরা জানি ভারত, আমাদের দেশে কী হয়, আমাদের দেশে তেলটা বিদেশ থেকে যে আসে, সেই তেলটা আসার ফলে আমাদের ওখান থেকে আর অনেক রকমের প্রোডাক্ট তৈরি হয়, যেমন টায়ার তৈরি হয়, তারপরে সিমেন্ট ফ্যাক্টরিতে কাজে লাগে, পেন্ট ফ্যাক্টরিতে কাজে লাগে, এইসব জিনিসের দাম আরও বাড়তে থাকবে। এর ফলে কী হবে, এর ফলে আমাদের যে মূল্যবৃদ্ধির হারটা আকাশছোঁয়া হয়ে যাবে এবং ট্রান্সপোর্ট কষ্ট বেড়ে যাবে। কারণ ভারত তো বিদেশ থেকে তেল কিনে এনেই মেনলি চালায়, কারণ ভারতে তেল উৎপাদন হয় না। তো এর ফলে আমাদের মার্কেটেও একটা এর বড় প্রভাব দেখতে পাওয়া যাবে। এবার আমরা দেখে নিই যে মার্কেটে আজকে পরিস্থিতিটা কী চলছে। আমাদের ইন্ডিয়ান মার্কেট আজকে বন্ধ ছিল, কিন্তু তেলে ক্রুড অয়েলের দাম কী যাচ্ছে এবং বিদেশের অন্যান্য মার্কেট বা আমাদের গিফট নিফটি কোন দিকে যাচ্ছে সেটা একটু দেখি। আজকে তেলের দাম $80 ওপরে উঠে গেছে। ক্রুড অয়েলের দাম $82 চলছে, প্রায় 6% আপ দেখতে পাওয়া গেছে। আজকে জাপানের মার্কেট 5% ডাউনে আছে, ন্যাসড্যাকও প্রায় 1.58% ডাউন আছে, ডাউ জোন্স আমেরিকান মার্কেটও ডাউন আছে। আজকে মোটামুটি বিশ্ব বাজার ডাউনেই যাচ্ছে এবং ক্রুড অয়েল ওপরের দিকে যাচ্ছে, যেটা আমাদের পক্ষে খুবই একটা ভয়ের কারণ, ক্রুড অয়েল ওপরের দিকে যাওয়া। ইন্ডিয়ান মার্কেট তো বন্ধ হয়েছিল, আমরা গিফট নিফটিটা একটু দেখে নেব। গিফট নিফটি প্রায় 693 পয়েন্ট ডাউনে আছে, মানে প্রায় 3%-এর কাছাকাছি ডাউনে আছে। তো আমরা এর আগের দিনে নিফটিটা একটু দেখবো। আমরা এর আগের দিনে যে লেভেলটা বলছিলাম যে 24,800 লেভেলের নিচে গেলে হয়তো আরও ডাউন দেখতে পাওয়া যাবে। এখন যা দেখা যাচ্ছে যে নিফটি হয়তো এখন 24,600 লেভেলের নিচে খুলবে, যেটা এই জায়গাটায় খুলতে পারে, যেটা নিয়ারেস্ট সাপোর্ট আছে 23,850 বা 24,000 একটা সাইকোলজিক্যাল সাপোর্ট হতে পারে, কিন্তু 23,850 গিয়ে সাপোর্ট নেবে। এই 24,600-র নিচে গ্যাপ ডাউন কালকে খোলার চান্সই খুব বেশি আছে। কালকের মার্কেটে দেখা যাক কীরকম কী হবে, তবে কালকের মার্কেটে ভালো রকমেরই ফল দেখতে পাওয়া যাওয়ার চান্স আছে, যদি না কোনো পজিটিভ নিউজ আছে। একটা ছোট্ট পজিটিভ ট্রিগারও এখানে অনেকটা বড় পরিমাণে বাউন্স ব্যাক করাতে পারে, কিন্তু কালকে যতদূর মনে হচ্ছে 24,600 নিচেই খুলবে এবং 23,850 পর্যন্ত কালকে যেতে পারে। এবার দেখা যাক কালকের মার্কেটে কীরকম কী মুভমেন্ট দেখা যায়। তারপর আবার কালকে ভিডিও আসছে এরকম রাত্রেই, তো আপনারা জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি এই ইনফরমেশানগুলো হেল্পফুল লাগে আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।